হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে ক্লাস 9-এর প্রত্যেকটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কালকে সম্ভবত বর্ণনগর রামকৃষ্ণ মিশনের পরীক্ষা, যারা আমার কাছে মোটামুটি পড়ো, এবং অন্যান্য অনেক স্কুলেই কালকে 9-এর ফাইনাল পরীক্ষা আছে। সো সেই জন্য ভিডিওটা আজকে করলাম, আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। চলো ভিডিওটা শুরু করি। তো গ্রুপ এ প্রথমে হচ্ছে, দেখো, পরিমাপ অধ্যায়। ঠিক আছে, হয়তো তোমার ছবিটা ভালো আসেনি, হয়তো কি করবার বলো, মানে তাড়াতাড়ি করে করা তো। ঠিক আছে, তাহলে এক একটা দেখো, প্রদত্ত কোন রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। তাহলে এখানে দেখো, বেগ, ঘনত্ব, আয়তন এগুলো একটা হবে না, নিশ্চয়ই ওজনটাই হবে। ঠিক আছে, প্রদত্ত কোন দুটি রাশির একক অভিন্ন, না তো এটা হবে চাপ ও পীড়ন। প্রদত্ত কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে, 277 কেলভিন হবে। প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এটা হচ্ছে ফার্মি ক্ষুদ্রতম। 1 ডেসিমিটার কিউব এবং সেন্টিকিউমিটারের মধ্যে সম্পর্ক হলো, দেখো দেখো, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, আর 1 লিটার মানে 1000। ঠিক আছে, তার মানে 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, প্রদত্ত কোন ক্রমটি সঠিক? ফার্মি বড় না, পিকোমিটার ছোট। আচ্ছা দেখছি, বড়, তাই তো। পিকোমিটার সবচেয়ে ছোট, পিকোমিটার সবচেয়ে ছোট কোথায় গেল দেখি। আচ্ছা, ফার্মি, তারপর পিকো, তারপর ওয়ান। না, এটা নয়। ঠিক আছে, আচ্ছা, ওয়ান ফার্মি থেকে না, ওয়ান ফার্মির থেকে না, এটাও নয়। আচ্ছা, 1 ন্যানোমিটার, 1 ফার্মি, 1 পিকোমিটার নয়। ওয়ান না, পিকোমিটারের চেয়ে বড় মাইক্রোমিটার। কি ব্যাপারে, কোন ক্রমটি সঠিক বলেছে? ফার্মি সবচেয়ে ছোট। আচ্ছা, ফার্মি সবচেয়ে ছোট, তারপর পিকোমিটার, তারপর ন্যানোমিটার। তাহলে এটা অপশন রাইট হবে, তোমার বি অপশনটা রাইট হবে। আচ্ছা, একটি অনিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন অনিয়মিত আকারের পদার্থের ঘনত্ব, তুলা যন্ত্র আর মাপনী চোঙ। তাহলে আয়তন মাপক চোঙ আর তুলা যন্ত্র। বল ইকুয়াল টু কে ইন্টু বেগ হলে, তাহলে বল ইকুয়াল টু কে ইন্টু বেগ, কে এর মাত্রিয় সংকেত হচ্ছে, আচ্ছা, বল মানে ভর ইন্টু বেগ বাই সময়, তার মানে ভর বাই সময় হবে। তাহলে mL0 T⁻⁻1। ঠিক আছে, এটা হবে লজিক। ওকে, একটি বাক্যে উত্তর দাও, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কাকে বলে? নিশ্চয় পারবে। যে সমস্ত রাশি পরিমাপ করা যায় তাদেরকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। দুই দেখো, একটা মোল কোন ভৌত রাশির একক? মোল হচ্ছে কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে পদার্থের পরিমাপ। পাউন্ড ও কিলোগ্রামের মধ্যে সম্পর্ক 453 গ্রাম। ভর বেগের মাত্রিয় সংকেত কত? না তো ভর বেগের মাত্রিয় সংকেত হয় mL/T⁻⁻1। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? অবশ্যই মৌলিক একক। একটি স্কেলার রাশি নাম লেখো যার একক নেই। আচ্ছা, কোন হবে? পারসেকের সংজ্ঞা লেখো, এটা বই আছে, তোমরা পারবে, বলছি না। তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। পরমাণুর ব্যাসার্ধ, এটা হচ্ছে পিকোমিটার, এটা পিকোমিটার। ভরবেগ, এটা হচ্ছে ভেক্টর রাশি। ছায়াপথের আকার, এটা হচ্ছে পারসেক। মূল্যবান রত্নের ভর ক্যারাট। এই সাইডে মৌলিক এককের সংখ্যা 7টি। ড্যাশ ইকুয়াল টু সাংখ্যমান ইন্টু রাশির একক, রাশির মান, রাশির মান। ক্ষমতার মাত্রিয় সংকেত mL²T⁻3, থার্ড ব্র্যাকেট দেবে। এর একক কিলোওয়াট ঘন্টা। শক্তি বা তড়িৎ শক্তি লিখতে পারো, তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এক আন্তর্জাতিক ক্যারেট সমান হচ্ছে 200 মিলিগ্রাম। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে ঘনত্ব 7.85 হলে পরে এর সাথে হবে 785, এর সাথে 1000 গুণ করতে হয়, তাহলে 7850। ভুল, এটা মিথ্যা। আচ্ছা, প্লাস্টিকের ক্যারি ব্যাগের বেদ মাইক্রন এককে প্রকাশ করা হয়, সত্য। দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক হচ্ছে আলোকবর্ষ, মিথ্যা। পরমাণুর ব্যাস ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়, সত্য। এটা করা যেতে পারে ন্যানোমিটার, তুমি যদি চাও ন্যানোমিটারে করা যেতে পারে। পিকোমিটারে হয়, ন্যানোমিটারেও করা যায়। ঠিক আছে, আচ্ছা, কোণের মাত্রা নেই কিন্তু একক আছে, সত্য। বাকি 2 মার্কস এগুলো আর বলছি না, একবার জাস্ট কোশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে নাও, এগুলো দেখবে তোমাদের ক্লাসে সবই মোটামুটি করানো প্রশ্ন। ঠিক আছে, ওকে, চলো অধ্যায় 2 আসছি, বলগতি। দেখো, বলছে সরল রৈখিক দোলগতির ক্ষেত্রে কোনটি সঠিক? বল ইকুয়াল টু সরণ, ত্বরণ ইকুয়াল টু সরণ, ত্বরণ সমানুপাতিক সরণ, ত্বরণ। আচ্ছা, তাহলে সরল রৈখিক দোলগতির ক্ষেত্রে ত্বরণ সরণের সাথে সমানুপাতিক, কিন্তু একটা মাইনাস সাইন থাকবে, তাই এটা হবে রাইট। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, এটা হচ্ছে বৃত্তীয় গতি। বেগ সময় লেখর নতির দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো F = ma, বি এরটা।
ওকে, একটি বস্তুর ভরবেগের থেকে ধারণা পাওয়া যায় বস্তুটির গতির, ঠিক আছে। ভরবেগের ধারণা থেকে গতির হবে, ঠিক আছে। ওকে, নেক্সট। তারপর হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না। বেগ সময় লেখ ও সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্দেশ করে অতিক্রান্ত সরণ। যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় তা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের মাতৃ সংকেত ml (t⁻⁻1)। পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ দাও। যেমন হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি হবে বৃত্তপথে আবর্তনশীল বস্তুর ত্বরণের অভিমুখ কোন দিকে থাকে? স্পর্শক বরাবর। বস্তুর জড়তার পরিমাপ কি? বস্তুর ভর। পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে হবে F সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা লিখতে পারো বা এরকম লিখতে পারো, এরকম লিখতে পারো। এটাকে যদি মনে হয় যে না লিখবো না, এটা লিখবো না, তাহলে F সমান লিখতে পারো তোমার হচ্ছে ডেল এম ডেল্টা ভিডিটি। কি বলবো আর, এটা ক্লাস 12 আছে, 11 আছে। এম ডেল্টা প্লাস তুমি লিখতে পারো ভি ডেল্টা এম ডেল্টা টি, এটা লিখতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আগের লেখাটাই সঠিক, ঠিক আছে। ডেল্টা পি ডেল্টা টি ওটা লেখাটাই বেটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে, তোমাদের বই আছে দেখবে, লিখে নিতে পারো, যেটা তোমার বই পার্সোনালি আছে সেটা লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, কার্যকর বল কাকে বলে? যে সমস্ত বলের দ্বারা কোনো বস্তুর স্মরণ হয় বা অ্যাকচুয়ালি কাজ করে সেই বলকে কার্যকর বল বলে। দুটি বস্তুর মধ্যে সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দাও। দুটি বস্তুর মধ্যে সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দাও। চৌম্বক আকর্ষণ বিকর্ষণ বল, সংস্পর্শ ছাড়াই আকর্ষণ বিকর্ষণ হয়। ওকে, সাথে এটা সমদ্রুতি এবং অসমবেগ বিশিষ্ট গতির একটি উদাহরণ দাও। সমদ্রুতি এবং অসমবেগ, এটা হচ্ছে বৃত্তপথে ঘূর্ণায়মান, অর্থাৎ কোনো একটা ঢিলকে সুতোয় বেঁধে মানে বৃত্তাকার পথে ঘোরানো। সমতরণে গতিশীল কোনো কণার ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে? না, টি অক্ষের সমতরণ বলেছে, তাহলে এরকম হবে ভিটি লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, বলের পরিমাপ, এটা হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঘূর্ণন গতির ক্ষেত্রে এটা গতির অভিমুখ পরিবর্তন। কম্বলে লাঠি দিয়ে আঘাত করলে ধুলো ঝরে পড়ে, স্থিতিজাড্য। গতিশীল বস্তুদের অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, বন্দুকের প্রতিক্ষেপ বেগ নিউটনের তৃতীয় গতিসূত্র। স্থিতীয় গতি হলো আপেক্ষিক, এটা হবে আপেক্ষিক। বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থায় ড্যাশ অপরিবর্তিত থাকে, তোমার হচ্ছে ভরবেগ, ভরবেগ অপরিবর্তিত থাকে। তারপর পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ হলো ঘূর্ণন গতির উদাহরণ। বল অপরিবর্তিত থাকলে ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়। বল অপরিবর্তিত থাকলে এফ সমান এম এ থাকলে ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়। সুইচ অফ করে দিলেও গতিজাড্যের কারণে বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে। ভরবেগ একটি ভেক্টর রাশি। অবাধে পতনশীল বস্তুর ভর শূন্য হয়, মিথ্যা। ওজন শূন্য হয়, মিথ্যা হবে এটা। বলের সিজিএস এককটি হলো নিউটন, মিথ্যা। স্থিতিজাড্যের জন্য দৌড় স্থির হতে পারে না, মিথ্যা। গতিজাড্য হবে। প্রতিমিত বল একটি বস্তু আকৃতি পরিবর্তন ঘটায় না, সত্য। ঠিক আছে, সত্য হবে। ওকে, তারপর পাঁচেরটা, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী রকেট গতিশীল হয়, সত্য। ক্রিয়া বল প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না, সত্য। এটা অবশ্যই সত্য। 2 মার্কসের কোশ্চেন চট করে দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার আসি, আরো কিছু কোশ্চেন দেওয়া আছে হয়তো এখানে। ওকে, চলো পদার্থ গঠন ও ধর্ম। বৃষ্টির ফোঁটার আকার হয় গোলক আকার, ঠিক আছে। সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে চাপের পার্থক্যে। বায়ু প্রবাহের বেগ বেশি হলে চাপ কম হবে। প্রবাহীর সান্দ্র বল দুটি স্তরের আপেক্ষিক বেগ কমাতে চায়, এই বাড়াতে বা কমাতে চায়, ঠিক আছে। পারদের মধ্যে লোহার বল সর্বদা পারদের মধ্যে ভাসবে। পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য পৃষ্ঠটান। বার্নৌলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হলো শক্তি সংরক্ষণ। অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর ক্ষেত্রে কোনটি থাকবে না? প্লবতা। অভিকর্ষহীন স্থানে। বায়ুতে কোনো বস্তুর ওজন ডব্লু ও কোনো তরল নিমজ্জিত অবস্থায় ওই তরল কর্তৃক বস্তুর ওপর প্রযুক্ত বল প্লবতা বি হলে ওই তরলে যে কোনো বস্তুর ভাসমানের শর্ত হলো ডব্লু ইকুয়াল টু বি। ডব্লু ইকুয়াল টু বি নেই, তাই তো?
তার মানে ডি এরটা লিখতে পারো, ডব্লিউ মানে লেস দেন বি অথবা ইকুয়াল টু বি, বি এর অপশনটা নাও। ওকে, প্রবাহীর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রবাহী কি হচ্ছে, প্রবাহমান হবে, বা এটা হবে কি অসংনম্য হবে, ঠিক আছে, অসান্দ্র হবে, এরকম বলতে পারো এগুলো সব। জল ব্যারোমিটারে জলস্তম্ভের উচ্চতা কত হয় না, তো জল ব্যারোমিটারে জলস্তম্ভের উচ্চতা হয় 10.336 মিটার, ঠিক আছে, 10.336 মিটার। ওকে, চলো নেক্সট। তাই 3 একটা দেখবো, তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। বাড়িতে সর্বোচ্চ স্থানে জলের ট্যাঙ্কি বা রাখা হয়, ঠিক আছে। 4 একটি বস্তুর প্রকৃত ওজন, আপাত ওজন এবং প্লবতার মধ্যে সম্পর্ক। আচ্ছা, তোমার হচ্ছে বস্তুর প্রকৃত ওজন ইকুয়াল টু আপাত ওজন প্লাস প্লবতা, ঠিক আছে। ওকে, 5 প্রবাহমান তরলের কত রকমের শক্তি থাকে? 3 রকমের, স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি। 6 জলে তেল ফেললে পৃষ্ঠটানের কি পরিবর্তন ঘটে? জলে তেল ফেললে পৃষ্ঠটান হ্রাস পায়। ইস্পাত এবং রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? অবভিয়াসলি রবার বেশি, ইস্পাত বেশি স্থিতিস্থাপক। ব্যারোমিটারকে চাঁদা নিয়ে গেলে তার পাঠ কত হবে? 0। আচ্ছা, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল এক একটা, এটা হবে তোমার ক্ষুদ্রতম হতে চাই, ঠিক আছে। আচ্ছা, পৃষ্ঠটানের এসআই একক নিউটন পার মিটার। একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত, এটা হচ্ছে চাপ। আর তোমার সান্দ্র প্রবাহিতে বস্তুর সর্বোচ্চ স্থির বেগ, এটা হচ্ছে প্রান্তীয় বেগ। আর বিকৃতি হচ্ছে মাত্রাহীন রাশি, ঠিক আছে। ওকে, প্লবতা বল ঊর্ধ্বমুখী বা উপরের দিকে ক্রিয়া করে, বা অভিকর্ষের বিপরীত দিকে ক্রিয়া করে। তারপর তরলের যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ, যে কোনো বিন্দু ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ সমান। তরলের মুক্ত পৃষ্ঠ ড্যাশ ক্ষেত্রফলে সংকুচিত হতে চেষ্টা করে, ক্ষুদ্রতম বা নিম্নতম। ধারারেখ প্রবাহে কোনো তরল কণা যে পথে চলে তাকে, ধারারেখ প্রবাহে কোনো তরল কণা যে পথে চলে তাকে ধারারেখ বলে। যে পথে চলে, পথটাকে ধারারেখ, স্ট্রিমলাইন ফ্লো বলে, ঠিক আছে। ভেলোসিটি প্রোফাইল, বেগ বেগ পরিলেখ তো নয়, ঠিক আছে, ধারারেখই হবে। এক একটাকে স্ট্রিমলাইন ফ্লো বলে, স্ট্রিমলাইন বলে। আচ্ছা, বার্নৌলির উপপাদ্য অনুসারে পি বাই রো প্লাস জিএইচ, পি বাই রো প্লাস জিএইচ ইকুয়াল টু ভি স্কোয়ার, হাফ ভি স্কোয়ার, হাফ রো ভি স্কোয়ার, হাফ ভি স্কোয়ার সমান ধ্রুবক হয়। ওকে, পি প্লাস রো জিএইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার, ঠিকই আছে। ওকে, উষ্ণতা বাড়ালে তরলের পৃষ্ঠটান কমে, ঠিক আছে। তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে, মিথ্যা, বৃদ্ধি পায় হবে। সান্দ্র বল হলো তরলের মধ্যে অভ্যন্তরীণ আকর্ষণ বল, সত্য। বস্তুকে তরলে নিমজ্জিত করলে তা হালকা মনে হয়, সত্য। পীড়নের প্রভাবে বস্তুর বিকৃতির সৃষ্টি হয়, মিথ্যা। ওকে, গ্রুপ এ পরমাণুর গঠন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটি প্রদত্ত কোনটি আবিষ্কারের সঙ্গে যুক্ত? নিউক্লিয়াস, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন। নিউক্লিয়াস। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। আমি রাদারফোর্ড নিলাম, তোমাদের বইয়ে গোল্ডস্টাইনও থাকতে পারে, গোল্ডস্টাইনও হতে পারে, ঠিক আছে, দুটোই উত্তর হয় অ্যাকচুয়ালি। নিউক্লিয়াস থেকে নির্গত আধান বিশিষ্ট কণা কোনটি? আধান বিশিষ্ট, নিউক্লিয়াস থেকে নির্গত আধান বিশিষ্ট কণা কোনটি? কেমন কোশ্চেন, নিউক্লিয়াস থেকে নির্গত আধান বিশিষ্ট কণা কোনটি? এই আধান বিশিষ্ট ভুল করেছে, আধানহীন হবে। হ্যাঁ, আধানহীন হবে, দিয়ে গামা রশ্মি লিখতে হবে, কারণ আলফা বিটা এগুলো সবার আধান আছে। মৌলের স্বকীয় ধর্ম হলো ভর সংখ্যা নয়, পরমাণু ক্রমাঙ্ক। ডয়টেরিয়ামের নিউট্রন সংখ্যা 1টি। বোরের পরমাণু মডেল অনুযায়ী স্থায়ী কক্ষপথের সংখ্যা হলো 7টি। পরমাণুর এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8টি। সিএল মাইনাস আয়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা 8। কোন জোড়টি আইসোটোন? যেখানে একই সংখ্যক নিউট্রন আছে। তাহলে এখানে নিউট্রন আছে 8টা, এখানে আছে 7টা, নয়, এখানে আছে নিউট্রন 8টা, এখানে আছে নিউট্রন 8টা, বি হবে, ঠিক আছে। আচ্ছা, মৌলটির ইলেকট্রন বিন্যাস 16, তার মানে 2 8 6। দেখো কোথায় আছে 2 8 6। আইসোটোপ নেই এমন একটি মৌল হলো, আচ্ছা, কার্বন, ক্লোরিন, ফ্লুরিন, অক্সিজেন। ফ্লুরিন নিতে হবে তাহলে,
কারণ ক্লোরিন, অক্সিজেন এগুলো সব আইসোটোপ আছে। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কার কোন বিজ্ঞানী? এটা হচ্ছে স্যার জে জে টমসন। পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়? নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে। গামা রশ্মি কে আবিষ্কার করেন? গামা রশ্মি পল ভিলার্ড। ঠিক আছে, তাহলে গামা রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী পল ভিলার্ড। চারেরটা, ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা কত? ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 2টি। নিউক্লিয় বল কি? নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন ও নিউট্রনকে একত্রে বেঁধে রাখে যে বল তাকে বলা হয় নিউক্লিয় বল। সিএল মাইনাস আয়নে তড়িদাধানযুক্ত কণার সংখ্যা কত? 17 আর 18, 35টি। এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান প্রোটিয়াম বা হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন। কোন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? 8টি। ব্যতিক্রম হিলিয়াম 2টি থাকে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলোকে যোজ্যতা ইলেকট্রন বলে বা যোজক ইলেকট্রন বলে। শিলার বয়স নির্ধারণ কোন আইসোটোপ ব্যবহার করা হয়? C12। C12 ইউজ করতে পারে, ইউরেনিয়াম আইসোটোপ ইউজ করতে পারো তুমি। ঠিক আছে, ইউরেনিয়াম আইসোটোপ ইউজ করা যায়। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সোনার পাত ব্যবহার করা হয় কেন? কারণ সোনা খুব নমনীয় ধাতু, একে পাতলা পাতে পরিণত করা যায়। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা সেটা হচ্ছে তোমার, আছে কি না? আর কোশ্চেন নেওয়া যায়নি এখান থেকে, কটা কোশ্চেন নেওয়া গেছিল। ঠিক আছে, চলো পরের পেজে যাই। মৌলের ধারণা। এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? তাহলে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন হচ্ছে 1/4, সো 5.6 লিটার। কি করে বার করলাম? 28 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, একের কত? 7 গ্রামের কত, এখান থেকে ক্যালকুলেট করলাম। 32 গ্রাম সালফারের পরমাণু সংখ্যা হলো এক্স। সালফারের তোমার মোলার মাস হচ্ছে 32 গ্রাম। 32 গ্রাম পরমাণু সংখ্যা কত হবে? অক্সিজেনের কত হবে? তাহলে সালফারে 32 হলে অক্সিজেন পরমাণু তার মানে কত হবে? 2x হবে। কেন? অক্সিজেন তো O2 দুটো করে আছে, তাই না? 2x হবে। সর্বপ্রথম অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান। কোন মৌলের একটি পরমাণু কার্বনের C12 পরমাণু একের অংশ যত কমে সেই তুলনামূলক সংখ্যা ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক ভর বলা হয় সংখ্যা। ওকে। 44 গ্রাম CO2 তে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা। 44তে CO2 তে, একটা CO2 তে কটা পরমাণু আছে? 3টে। আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23, তার মানে 3 × 6.022 × 10⁻23, তার মানে এইটা নাও অ্যান্সার। 1 মোল ইলেকট্রনের অর্থ 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। প্রদত্ত কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু আছে? এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি দেয় আমাকে। কয়েকটা স্টুডেন্ট, আমারই ছাত্র শুভম, এরা পাঠালো এই কোশ্চেনগুলো। 16 গ্রাম CH4 মানে দেখো এটা 1 মোল, 18 গ্রাম H2O মানে 1 মোল, 22 গ্রাম CO2 মানে 0.5 মোল, আর 16 গ্রাম O2 মানে হচ্ছে 0.5 মোল। প্রদত্ত কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু? তার মানে এই দুটোর মধ্যেই হবে। এবার এটাতে আছে 5টা পরমাণু, এটাতে আছে, তার মানে এইটা আমার উত্তর হবে। ব্যাপারটা বুঝতে পারলাম? এটাতে 5টা পরমাণু আছে, CH4 যেহেতু। কোশ্চেনটা কতটা এই ছিল, গভীরে গিয়ে গেছিল কোশ্চেনটা, বাবু জাস্ট। এক পারমাণবিক ভর একক যত গ্রামের সমান? সেটা হলো 1.6605 × 10⁻24। কোথায় আছে খোঁজো? 1.6606 × 10⁻, কি বল, দুটো একই অ্যান্সার? এই দুটো দেখো তো, 1.6605 × 10⁻24। ও -24 আছে না, এখানে মাইনাস আছে, এটা চোখে দেখা যাচ্ছে না মাইনাসটা। ঠিক আছে, যাও আমি অ্যান্সারটা বলে দিলাম, 1.6605 × 10⁻24 হবে। আচ্ছা, 96 গ্রাম অক্সিজেন কত মোল অক্সিজেন অণু আছে? 3। 12 গ্রাম ম্যাগনেসিয়াম ও 8 গ্রাম অক্সিজেন মোল সংখ্যার অনুপাত কত? 12 গ্রাম ম্যাগনেসিয়াম মানে 0.5, আর 8 গ্রাম মানে হচ্ছে 1/4, তার মানে 1/2:1/4, তার মানে 2:1। কি নেই, ভুল করলাম? 12 গ্রাম ম্যাগনেসিয়াম, 8 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা। 12 গ্রাম মানে তো বাবা হাফ, 4, 2:1 তো হওয়া উচিত। কি ভুল করলাম? 12 গ্রাম ম্যাগনেসিয়াম তো 24 মানে কত হচ্ছে মোল সংখ্যা? হাফ। আর 8 গ্রাম অক্সিজেন মানে মোল সংখ্যা কত? 32/8, 1/4, তার মানে এটা কি 16 ধরেছে ওরা? অক্সিজেন পরমাণু ধরেছে। তো অক্সিজেন পরমাণু, এটাও হাফ এটাও হাফ, তাহলে 1:1 হবে। অক্সিজেন তো অ্যাকচুয়ালি O2। ঠিক আছে, যাও, ভুলটা বুঝতে পারলো কোথায় বলছে ওরা? অ্যাকচুয়ালি এটাকে অক্সিজেন পরমাণু বলেছে, সেজন্য 16/8 কত হয়? হাফ, তাহলে 1/2 মানে 1:1, এইভাবে হবে।
আচ্ছা, H=1 হলে 9 গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো, ও বাবা, 9 গ্রাম জল মানে হাফ 0.5, এ তো আবার ঘুরিয়ে কোশ্চেনের কি দরকার ছিল বাবা। ঠিক আছে, মোল কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে স্তূপ। ঠিক আছে, স্তূপ। ভর, মোলার ভর এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো, দেখো, আচ্ছা তোমার এটা হচ্ছে মোল সংখ্যা সমান ভর বাই মোলার ভর। মোল সংখ্যা সমান ভর বাই মোলার ভর। 1 মোল CaCl2 সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত হবে? তাহলে CaCl2 কে ভাঙো, CaCl2 ভাঙলে কত হয়? Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। এবার কটা আয়ন পাচ্ছ তুমি? 3টে আয়ন পাচ্ছ। আর 1 মোলে কতগুলো থাকবে? 6.022 ইন্টু 10^23। তার সাথে তাহলে 3 গুণ করে দাও, তাহলে 18.069 ইন্টু 10^23, এটা হবে উত্তর। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 কথাটির অর্থ কি? সোডিয়ামের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় 23 গুণ ভারী, তাই তো? একদম সংজ্ঞা লিখে দেবো। 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 এর মধ্যে কোনটি ভারী? আচ্ছা, 1 মোল NO মানে কত? NO মানে N মানে 14, O মানে কত? 16, তাহলে 30। আর NO2 কত হয়? তাহলে 16 2 32 আর 14, 32 আর 14 হচ্ছে 46, কিন্তু 0.5 বলেছে, তার মানে 23, তাহলে কোনটা ভারী? NO ভারী, তাহলে NO ভারী। এইভাবে করতে হবে অঙ্কটা। আই গেস অঙ্কটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? ওকে, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা তুমি বলো, এসব অঙ্ক অ্যাকচুয়ালি লাগে। আচ্ছা, 44 গ্রামে তোমার অণু কত আছে? 6.022 ইন্টু 10^23, তাহলে 22 গ্রামে কত হবে? লজিক্যালি 3.011 ইন্টু 10^23। এবার CO2 তে, একটা CO2 তে দুটো অক্সিজেন পরমাণু আছে, তাহলে এর 2 গুণ হবে, তাই না? এর 2 গুণ হবে, তো অক্সিজেন পরমাণু 2 গুণ আছে, তাহলে 6.022 ইন্টু 10^23। আমি একটু তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে কি, তোমাদের পরীক্ষা আমি চাই না তোমাদের বেশি টাইম ওয়েস্ট হোক এই ভিডিও দেখার মাধ্যমে। ভিডিও দেখলে আমারই ওয়াচ আওয়ার বাড়বে, বাট ঠিক আছে, তোমাদের দিকটা আগে, সবার আগে। আচ্ছা, 1 মোল Na প্লাস আয়ন যত গ্রাম Na প্লাস কে বোঝায়? 23 গ্রাম, 23 গ্রামকে বোঝাবে, ঠিক আছে? ওকে, 34 মিলিগ্রাম অ্যামোনিয়া গ্যাসে ইলেকট্রন সংখ্যা কত? 34 মিলিগ্রাম অ্যামোনিয়া গ্যাসে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা তুমি আগে বলো, NH3 এতে ইলেকট্রন কটা আছে? আচ্ছা, নাইট্রোজেনের আছে 14টা ইলেকট্রন, আর হাইড্রোজেনের আছে 3টে, তাহলে মোট 17টা ইলেকট্রন আছে, তাই না, একটাতে? তাহলে 34, আচ্ছা 17 গ্রাম, নাইট্রোজেন 14 হয়, আর হাইড্রোজেনে কত হচ্ছে? ও ভুল করছি, সরি সরি সরি, নাইট্রোজেনে থাকে ইলেকট্রন হচ্ছে তোমার 7টা, সরি 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 সরি, ভরসঙ্গ হচ্ছে। নাইট্রোজেনে আছে 7টা ইলেকট্রন, 25 নাইট্রোজেন, আর হাইড্রোজেন হচ্ছে 3টে, তাহলে 7 আর 3 মোট 10টা ইলেকট্রন আছে। এবার 17 গ্রাম NH3 তে তোমার পরমাণু আছে, অণু আছে 6.022 ইন্টু 10^23, তাহলে 34 মিলিগ্রামে কত আছে? আচ্ছা, 34 মানে দ্বিগুণ, তাহলে 12.044 হবে, কিন্তু মিলিগ্রাম বলে হাজার কমে যাবে, 10^20। তার মানে 34 মিলিগ্রামে 12.044 ইন্টু 10^20 সংখ্যক অণু আছে। এবার একটা অণুতে ইলেকট্রন কটা আছে? 10টা, তাহলে 34 মিলিগ্রামে কতগুলো ইলেকট্রন থাকবে? তাহলে এর সাথে আবার 10 গুণ করে দাও, তাহলে 12.044 ইন্টু 10^21। আই হোপ অঙ্কটা বোঝাতে পারলাম, ঠিক আছে? তোমরা যারা পড়ো সেটটা বুঝতে পারছো কি লেভেলের সেট দেওয়া আছে এখানে, তাই না? অবভিয়াসলি। আচ্ছা, 5.4 গ্রাম জলে কত মোল জলের অণু আছে? কত মোল? তাহলে তোমরা জানো কত হবে? 5.4 বাই 18, তাই না? তাহলে এবার কাটাকুটি করো, 10, 3, 0.3, ঠিক আছে, 0.3। চলো, তারপর 880 গ্রাম CO2 এর অণুর সংখ্যা কত? তাহলে 44 গ্রামে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10^23, একে কত? 880 গ্রামে কত? চলো বার করে এবার ক্যালকুলেশন, আমি বলে দেবো কত, 20 গুণ হবে। দেখো 44কে 20 দিয়ে গুণ করলে হয়, তাহলে এর সাথে 20 গুণ করে দাও, তাহলে 12.044 ইন্টু 10^24। দেখো কত সহজে ক্যালকুলেট করে নিই আমি, তাই না? এটা হবে তোমার উত্তর, ঠিক তো? ওকে, তারপর 9 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত হবে? 3.011 ইন্টু 10^23। 44 গ্রাম CO2 তে পরমাণুর সংখ্যা 3 গুণ হবে, সো এইটা হবে 1.8066, এটা 2। 8 গ্রাম CH4 গ্যাসে অণুর সংখ্যা, 8 গ্রাম অণুর সংখ্যা CH4 16, তার মানে 3.011 ইন্টু 10^, কেন এটা নেই কেন? ও 9 গ্রাম জলে পরমাণু বলেছে, সরি,
আচ্ছা 9 গ্রাম জলে পরমাণু বলেছে, দাঁড়াও 9 গ্রাম জলে পরমাণু মানে কত হচ্ছে 18 গ্রামে হয় 6.022, তাহলে 9 গ্রামে কত হবে 3.011, তার সাথে 3 গুণ 9.033, তাহলে এটা হবে 1 আর এইটা হবে 3, তাহলে পড়ে থাকলো কত, এটা হবে 4। ঠিক আছে, ওকে চলো। আচ্ছা 1 মোল S8 অণুতে ড্যাশ সংখ্যক পরমাণু আছে, কত সংখ্যক, তাহলে S8 মানে বুঝতে পারছো 8 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এসটিপিতে কোনো শুষ্ক গ্যাসের ড্যাশ পরিমাণ যে আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের গ্রাম আণবিক আয়তন বলা হয়। এসটিপিতে কোনো গ্যাসের শুষ্ক গ্যাসের এসটিপিতে কোনো শুষ্ক গ্যাসের ড্যাশ পরিমাণ যে আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের গ্রাম আণবিক আয়তন বলে। গ্রাম আণবিক আয়তন মানে মোলার আয়তন। কোনো গ্যাসের 1 মোল পরিমাণ, হ্যাঁ তো 22.4 লিটার পরিমাণ আয়তন দখল করে, তাই তো হবে। সে 1 মোল বা 22.4 লিটার বা এগুলো সবই ওখানে অ্যান্সার বুঝতে পারতো না। যেসব পদার্থের উপাদান কণিকা ড্যাশ তাদের ক্ষেত্রে সংকেত ব্যবহার করা হয় আণবিক ব্যবহার করে না। আচ্ছা উপাদান কণিকা আয়নীয় যৌগ হয় তাদের ক্ষেত্রে হয় না। আচ্ছা পারমাণবিক একক মান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। H2S পারমাণবিক ভর 98। KCl এর সংকেত ভর হচ্ছে কে হচ্ছে 40, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 75.5। ঠিক আছে, আর সত্য মিথ্যা করছি না, এগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে নাও, দেখে নাও। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেন, গ্রুপ ডি একবার দেখে নিতে পারো তোমাদের যদি কারোর দরকার লাগে। ওকে চলো, ওকে দ্রবণ দেখি। কোলয়েডে দ্রবণে দশার সংখ্যা কটা, না তো দুটো থাকে। কঠিনে দ্রবণ হচ্ছে ব্রোঞ্জ। কোনটির কেলাস জল থাকে না, আচ্ছা কোনটির কেলাস জল থাকে না, এটা হচ্ছে বোরাক্স। সম্ভবত একটু অ্যান্সারটা হবে বোরাক্স। আমি একবার ক্রস ভেরিফাই করে নিই, নেট বাবা কবে কাজে লাগবে, তাই না। বোরাক্স ফর্মুলা দেখিনি এবার, না বোরাক্সে 8H2 আছে। কাপড় কাচা সোডা তো Na2CO3 10H2O, তাহলে চিনি নিতে হবে তোমাকে উত্তর। চিনির মধ্যে থাকে 11H2O থাকে, বাট দাও ছাড়ো, চিনি নাও, বোরাক্সে আছে 8H2O। আচ্ছা কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, তাহলে তোমার এটা হচ্ছে চিনির দ্রবণ। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো কোলয়েড, প্রলম্বন, মিল্ক অফ ম্যাগনেসিয়া প্রলম্বন। আচ্ছা কুয়াশা কোন ধরনের কোলয়েড হলো, গ্যাসের মধ্যে বিস্তৃত কুয়াশা, জল, কই তরলের কণা। দ্রাবতার সংখ্যা কোনটির পরিমাণ নির্দিষ্ট, দ্রাবক। জলে গ্লোবাল লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রথমে বাড়ে পরে কমে। প্রকৃত দ্রবণ এ, কোলয়েড দ্রবণ বি ও প্রলম্বন সি হলে কণাগুলির সঠিক ক্রম। আচ্ছা সি সবচেয়ে বেশি, তারপর বি, তারপর এ, খোঁজো সি বি এ। চাপ বাড়ালে তরলের গ্যাসের দ্রাব্যতা বাড়ে। সমসত্ব মিশ্রণের উদাহরণ হলো চিনি দ্রবণ। আচ্ছা কোলয়েডীয় দ্রবণে প্রলম্বিত কণার ব্যাস হলো 10⁻⁻5 থেকে -7 সেন্টিমিটার, 10⁻5 থেকে -7 মিটার। আচ্ছা জলে দ্রবীভূত হয় এমন দুটি জৈব যৌগের নাম লেখো। জলে দ্রবীভূত এমন দুটি জৈব যৌগ হচ্ছে অ্যালকোহল হবে, তারপর তোমার জৈব যৌগ বলেছে তো, আচ্ছা অ্যালকোহল হবে। আচ্ছা জলে দ্রবীভূত হয় জৈব যৌগ অ্যালকোহল, তাছাড়া হবে অ্যাসিটিক অ্যাসিড। একটি করে কঠিন ও তরল এরোসলের উদাহরণ দাও। আচ্ছা কঠিন এরোসল হচ্ছে ধোঁয়া, আর তরল এরোসল হচ্ছে কুয়াশা। আইসক্রিমে কোন সংরক্ষক কোলয়েড ব্যবহার করা হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা বাতাসের দ্রাবক ও দ্রাবের নাম লেখো। বাতাসের দ্রাবক হচ্ছে আর দ্রাবের নাম, আচ্ছা দ্রাব হচ্ছে তোমার বিভিন্ন রকম ধূলিকণা, তারপর হচ্ছে তোমার জলীয় বাষ্পগুলো হবে, আর দ্রাবক কি হবে, গ্যাসিয়াস, বিভিন্ন রকমের গ্যাস। হোয়াইট বিট্রিয়ালের সঙ্গে ZnSO4.10H2O। দ্রাব্যতার সঙ্গে উষ্ণতার উল্লেখ থাকে কেন, কারণ বিভিন্ন উষ্ণতায় পদার্থের দ্রাব্যতার পরিমাণ বা দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেই কারণে হয় এটা। ওকে নেক্সট, একটি দ্রবণ অতিপৃক্ত কিনা কিভাবে বুঝবে, না তো একটি দ্রবণে যদি আমি একটু সামান্য নাড়াই বা একটু উত্তপ্ত করি তাহলে সেটা কি হবে, থিতিয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা বীজ কেলাসের একটি প্রয়োগ লেখো, ক্রিস্টাল তৈরি করতে কাজে লাগে। NaOH দ্রবণের মাত্রা 8 গ্রাম প্রতি লিটার বলতে কি বোঝায়, যে 1 লিটারে NaOH 8 গ্রাম দ্রবীভূত আছে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা জল বিকর্ষী কোলয়েডের উদাহরণ দাও, যেখানে জল তোমার হচ্ছে
হাইড্রোফোবিক অর্থাৎ জল আকর্ষিত হয় না। যেমন তোমার হচ্ছে জল বিকর্ষী হবে তোমার জল আর তেল, তেল আর জলের মিশ্রণ, ঠিক আছে, জল বিকর্ষী। ওকে ওকে, বাকি শূন্যস্থানটা একবার চট করে চোখ বুলিয়ে নাও, নিজের একটু করে নাও, ঠিক আছে। আমার এরপরে এবার একটা ব্যাচ আছে বলে আমি আর বেশি সময় দিতে পারছি না, আবার আমাকে পড়াতে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্ষারীয় দ্রবণের যে নির্দেশক বেগুনি বর্ণ ধারণ করে সেটি হলো, তাহলে ক্ষারীয় দ্রবণে বেগুনি বর্ণ ফেনলফথ্যালিন। তারপর প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি আম্লিক লবণ? এটা হচ্ছে NaHSO4। একটি দ্রবণে লাল লিটমাস যোগ করলে নীল বর্ণের পরিবর্তন হয়। দ্রবণের পিএইচ সম্ভবত 11। লাল লিটমাসকে নীল করে দেয় অ্যাসিড, ঠিক আছে 11। জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। কোন যৌগটি অ্যাসিড নিরোধক নয়? CO, কার্বন মনোক্সাইড। কোন দ্রবণের পিএইচ বলতে বোঝায় -log H+। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করা হাইড্রোজেন একটা পদার্থ হচ্ছে Zn। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো NO2। পাকস্থলিত উৎপন্ন অ্যাসিড HCl। যেটি মৃদু অ্যাসিড সেটি হলো CH3COOH। প্রদত্ত যে ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না সেটি হলো Cu। চলো, সালফিউরিক অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কি হয়? কমলা। ক্ষারীয় দ্রবণে কি হয়? হলুদ, ঠিক আছে। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ হয় হলুদ, এমনি কমলাই থাকবে। আচ্ছা, যে সমস্ত অ্যাসিডের জলীয় দ্রবণের সাধারণ আয়ন কোনটি? H+। বক্সাইট পরিশোধনে কোন ক্ষার ধাতু ব্যবহার করা হয়? বক্সাইট পরিশোধনে ক্ষার ধাতু কোন ক্ষার ব্যবহার করা হয়? এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, চারটা। বিশুদ্ধ দুধের পিএইচ সমান 6। দুধ দইয়ে পরিণত হলে পিএইচ এর মান কমবে। L2O3 এর অম্লগ্রাহিতা কত? না তো হাইড্রোক্সাইড Al2OH হল 3 কি ঘটে? সমীকরণ লেখো। সোডিয়াম হাইড্রোকার্বনে নাইট্রিক অ্যাসিড যোগ করা হলো, তাহলে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট আর জল তৈরি হবে। স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। এটি প্রশম অক্সাইডের উদাহরণ CO। আচ্ছা, অ্যান্টাসিড এটা হবে কি? MgOH2। ক্ষারকীয় লবণ এটা হবে তোমার এটা বলয় পরীক্ষা দ্বারা এটা হবে 3 4 সরি। আচ্ছা, শূন্যস্থানগুলো একটু দেখে নাও। মাটিতে চুন প্রয়োগ করে মাটির অম্লত্ব দূর করা হয়। অ্যাসিড অণুতে অক্সিজেন থাকলে তাকে অক্সি অ্যাসিড বলে। ধাতব কার্বনেটে অ্যাসিড যোগ করলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। সোডিয়াম বাইকার্বনেট একটি আম্লিক লবণ। প্রসম দ্রবণে মিথাইল অরেঞ্জ, ওকে, প্রসম দ্রবণে মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণ ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, মিথাইল অরেঞ্জ আরেকটা কোশ্চেন পেয়েছিলাম না। আচ্ছা, মিথাইল অরেঞ্জ সালফিউরিক অ্যাসিড এটা লাল হবে, হ্যাঁ আমি বোধহয় এটা অরেঞ্জ বলেছিলাম, এটা লাল হবে, ঠিক আছে। ওকে, বাকি তোমরা শূন্যস্থানের এই বাম তোমার দেখে নাও একটু, ঠিক আছে, সত্য মিথ্যাগুলো। তবে এটা একটা সেপারেটরি ফানেলের সাহায্যে পৃথক করা যেমন মিশ্রণ হচ্ছে তোমার এটা হবে জল ও কার্বন ডাইসালফাইড। আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায় আলকাতরা, ঠিক আছে। তারপর পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতি আংশিক পাতন। বায়ুর গ্যাসীয় উপাদান পৃথককরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো বায়ুর গ্যাসীয় উপাদান, এটা হবে কি? পাতন। আয়োডিন ও ইথানলের মিশ্রণকে, এটা হবে আয়োডিন ও ইথানল, আয়োডিন ইথানল বাষ্পীভবন বলতে পারো, ঠিক আছে, বাষ্পীভবন। ওকে, অ্যাকচুয়ালি ঊর্ধ্বপাতন দিলে আমি অপশনটা আরো বেটার হতো, ঠিক আছে, তো বাষ্পীভবন নাও। ওকে, কোন পদ্ধতিতে মিশ্রণ উপাদানগুলির পৃথককরণের সময় তাপ প্রয়োগের প্রয়োজন হয় না? সেপারেটরি ফানেল। প্রদত্ত কোনটি অপরিশোধিত তেল থেকে আংশিক পাতনের দ্বারা পাওয়া যায় না? এটা হচ্ছে ইথানল। আংশিক পাতন করতে লাগে লিবিগ শীতক, ঠিক আছে। আচ্ছা, বাইগুলো একটু তোমরা দেখে নাও, এই চ্যাপ্টারে আমি বেশি সময় নষ্ট করছি না, এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসেও না বলে, ঠিক আছে, একবার জাস্ট দেখে নাও তোমরা, ঠিক আছে। ওকে, জলের প্রশ্নগুলো একটু দেখে নাও, সোজা আছে একদম ইজি। আমি একটু তাড়াহুড়ো করছি কারণ কি আমার একটা ব্যাচ আছে, আমি অন্য চ্যাপ্টার চলে যাচ্ছি, ঠিক আছে, এগুলো করে দিচ্ছি, এগুলো থেকে কোশ্চেন বেশি দেয়। আচ্ছা, প্রযুক্ত বল এফ এবং সরণ ডি এর মধ্যে থিটা কোণ হলে পরে কার্য হয় FD cos থিটা।
অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক হলো 1 ওয়াট ইকুয়াল টু 746 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। ঋণাত্মক কার্যক্ষেত্রে প্রযুক্ত বলের মধ্যে হবে 180 ডিগ্রি। একটি বাঁকানো ধনুক স্থিতিশক্তি, একটি স্প্রিংকে সংকুচিত করলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বেড়ে যায়। একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 4 গুণ। এমভাবে বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে √2mE। কোনো বস্তুর বৃত্তাকার পথ একবার সম্পূর্ণ পাক খেলো, সমগ্র যাত্রাপথে বস্তুর উপর প্রযুক্ত গড়বল এফ এবং বৃত্তাকার ব্যাসার্ধের দূরত্ব আর হলে বস্তুর কৃতকার্যের মান হবে, এত কিছু লিখলি কেন বাবা, শূন্য হবে। 1000 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1000 তাহলে মানে 60-এর পর 3টে শূন্য, বুঝো, 60,000 জুল। কৃতকার্যের পরিমাপের রাশিমালাটি হলো এফডি কস থিটা বা সিম্পল বল ইন্টু সরণ। কৃতকার্য ইকুয়াল টু বৈদ্যুতিন যন্ত্রের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়? ওয়াট বা কিলোওয়াট। কার্যহীন বল কাকে বলে? যদি প্রযুক্ত বল এবং বস্তু সরণের মধ্যে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তখন তাকে বলা হয় কি? কার্যহীন বল। ঠিক আছে, ওকে নেক্সট। তারপরটা কত? অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক। এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু 746 ওয়াট। সংকুচিত ঘড়ি স্প্রিং এ স্থিতিশক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি জমা থাকে। 1 জুল কাকে বলে? কোনো একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বলের অভিমুখে তার যদি 1 মিটার সরণ হয় তখন তাকে বলা হয় 1 জুল। অভিকেন্দ্র বলের দ্বারা কৃতকার্যের মান 0। পৃথিবীর কেন্দ্রে স্থিতিশক্তির মান কত? 0। কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, হতে পারে কি? অবভিয়াসলি হতে পারে, যেমন কোনো একটা বস্তুকে উপরে তুলে রেখে দিলাম, তার স্থিতিশক্তি আছে কিন্তু তার ভরবেগ নেই কারণ বেগ 0। একটি বস্তুর স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কার্য করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। বস্তুর অবস্থান বা আকারের পরিবর্তনের ফলে সৃষ্টি হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। বাঁকানো ধনুকে থাকে স্থিতিশক্তি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এইটা হচ্ছে, এইটা হবে, ঠিক আছে। আর বাঁকানো ধনুকে থাকে স্থিতিশক্তি। আর 1 কিলোওয়াট হলো 1.34 এইচপি। আচ্ছা, ডব্লিউ ইকুয়াল টু এফডি কস থিটা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতা। ঠিক আছে, ওকে। তাপ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটি হলো ডব্লিউ ইকুয়াল টু জে এইচ সি। আপেক্ষিক লিন তাপের সিজিএস এককটি হলো ক্যালোরি পার গ্রাম। দুটি বস্তু তাপীয় সাম্য থাকবে যদি তাদের উষ্ণতা সমান হয়। ফুটন্ত জল স্টিমে পরিণত হচ্ছে, এই অবস্থায় জলের আপেক্ষিক তাপ ফুটন্ত অসীম, কেন? এস ইকুয়াল টু এইচ বাই এমটি, অসীম। শিশির জমার পক্ষে উপযোগী নয় কোনটি? মেঘলা আকাশ। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে জলের আয়তন হ্রাস পায়। নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশক ভৌত রাশিটি হলো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্প, আচ্ছা, আর্দ্রতা। একটি বদ্ধ ঘরে জল ছিটানো হলো, ঘরের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। আপেক্ষিক তাপের এসআই একক হচ্ছে জুল পার কেজি কেলভিন এ। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হয়? 1 অথবা 4.2 জুল পার ক্যালোরি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে দিলে গরম হয় এবং কোনো বস্তু থেকে নিয়ে নিলে ঠান্ডা হয়। উচ্চ অবস্থান্তরের একটি উদাহরণ দাও। বরফ গলে জল পরিণত হওয়া। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ও 0 ডিগ্রি জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? 0 ডিগ্রি বরফ। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প কোনটি গ্যাসীয় দ্রবণ মেনে চলে? অসম্পৃক্ত বাষ্প। বস্তু দ্বারা গৃহীত তাপ বস্তুর ভরের সঙ্গে কিভাবে সম্পর্কিত? বস্তু দ্বারা গৃহীত তাপ বস্তুর ভরের সমানুপাতিক। কোন উষ্ণতা নিচে শিশির পড়ে? শিশিরাঙ্ক। কখন লিন তাপের আদান প্রদান ঘটে? অবস্থান্তরের সময়। বোধগম্য তাপ কাকে বলে? যে তাপ আমরা থার্মোমিটারে মাপতে পারি তাকে বলে বোধগম্য তাপ। অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যত পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ থাকে তখন তাকে বলা হয় তোমার, কি বললাম কোশ্চেনটা, অসম্পৃক্ত বাষ্প। তাপের এসআই এককটি হচ্ছে কত? জুল। তাপের এসআই একক হলো জুল। ঠিক আছে। পরম আর্দ্রতা কাকে বলে? ঠিক আছে, কোনো একটি বস্তুর কোনো একটি নির্দিষ্ট আয়তনে সর্বাধিক যতটা পরিমাণ, কোনো একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প আছে তবে বল তার পরম আর্দ্রতা। আচ্ছা, কোন ভৌত রাশির তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে? উষ্ণতা বা তাপমাত্রা। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি গ্রাম -1 ডিগ্রি সি -1 হলে এসআই পদ্ধতিতে এর মান কত? 420 দিয়ে একে গুণ করবে, 420। ঠিক আছে, 420 হাজার, 1000 ইন্টু 4.2 না 4200 দিয়ে গুণ করতে হবে, 4200 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, সম্পৃক্ত বাষ্প 4200 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সম্পৃক্ত বাষ্প এটা হচ্ছে সর্বাধিক পরিমাণে বাষ্প থাকে। অসম্পৃক্ত বাষ্প, এটা দেখি কি আছে, আছে এটা, ও নেওয়া হয়নি।
আর সম্পৃক্তের পরিমাণ বেশি থাকে না। পদার্থ উচ্চ অবস্থান্তরের ক্ষেত্রে বস্তুর উষ্ণতা বাড়ে। ঠিক আছে, ওকে। চলো শব্দ। শূন্য হল ঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গম গম শব্দ শোনা যায় কেন? অনুরণনের জন্য। মানুষের গলা থেকে শব্দ উৎপন্ন হয় যে অংশের কম্পনে, সেটি হলো স্বরতন্ত্রী। শ্রবণোত্তর শব্দের কম্পাঙ্কের পাল্লা 20,000 হার্টজের বেশি। বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণ করে শব্দোত্তর শব্দ। ভূমিকম্প উৎপন্ন করে শব্দে তর শব্দ। শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা, শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা বাড়ে। শব্দের তীব্রতা, এটা হচ্ছে বেল। তরঙ্গের গতিপথে অবস্থিত দুটি সমুদ্র কণার সর্বনিম্ন দূরত্বকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। একটি জেট প্লেন সুপারসনিক বেগে চলছে, এর মেঘ সংখ্যা হবে 1 অপেক্ষা বেশি। ওকে, তারপর এটা শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জগায়। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? কোনো একটি তরঙ্গ যদি এমনভাবে যায় যে তার মধ্যস্থিত কণাগুলি তরঙ্গ গতির অভিমুখের সঙ্গে সমান্তরালে কম্পিত হয়, তখন তাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ উৎপন্ন হলেই কি প্রতিধ্বনি শূন্যতা পাওয়া যাবে? না, একটা ন্যূনতম দূরত্ব দরকার, তার না হলে শুনতে পাবে না। সুরযুক্ত এবং সুরবর্জিত শব্দের মধ্যে একটি করে পার্থক্য। সুরযুক্ত শব্দের হচ্ছে তোমার 3টি বৈশিষ্ট্য আছে: প্রাবল্য, তীক্ষ্ণতা এবং গুণবাজাতি। সুরবর্জিত শব্দের এরকম কোনো বৈশিষ্ট্য নেই। পুকুরে ঢিল ফেলে যে তরঙ্গ সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য না তির্যক, এটা তির্যক তরঙ্গ। যদিও বা অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে মিশে থাকে, মিশ্র তরঙ্গ, আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম এটা। আচ্ছা, তরঙ্গ বেগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ সম্পর্ক উল্লেখ করো। ভি সমান এন ল্যামডা। আল্ট্রাসোনোগ্রাফিতে কি ধরনের শব্দ ব্যবহার করা হয়? আল্ট্রাসনিক বা তোমার হচ্ছে শব্দোত্তর শব্দ। শব্দের তীক্ষ্ণতা কি? না তো কোনো একটা শব্দ কতটা চড়া সুর বা কতটা খাদ সুরে, ফ্ল্যাট আর পিচ কতটা বেশি, সেটাকে বলা হয় তার তীক্ষ্ণতা। গুণ বা জাতি কাকে বলে? কোনো একটা অনেকগুলো শব্দ উৎস থেকে কোন শব্দটা কোন যন্ত্রের সেটা জানা যায় যে বৈশিষ্ট্যের দ্বারা, তাকে বলা হয় গুণ বা জাতি। শব্দ দূষণ কি সম্পূর্ণ বন্ধন করা সম্ভব? জীবনে পাবি না, জীবনে সম্ভব না। শব্দের তীব্রতা, এটা হচ্ছে কম্পন বিস্তারের বর্গের সমানুপাতিক। সুরশলাকার কম্পনে সুর উৎপন্ন হয়। স্বরের গুণ নির্ভর করে, দাঁড়াও এটা দেখছি, বেতার তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কানের মধ্যে সৃষ্ট তড়িৎ স্পন্দন মস্তিষ্কে পৌঁছায় অডিটরি নার্ভের দ্বারা। তাহলে পড়ে থাকলে 3, ঠিক আছে। যা শব্দ শক্তি ড্যাশ অনুভূতি সৃষ্টি করে। শব্দ শক্তি শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, একটু আগে বলতে দিলাম। তরঙ্গ হলো এক প্রকারের আলোড়ন। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দের গুণ বা জাতি আলাদা হয়। অষ্টকের কম্পাঙ্ক মূর্ছ কম্পাঙ্কের দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। ভি সমান নিউ ল্যামডা, ঠিক আছে, সত্য। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের কোশ্চেনগুলো। ঠিক আছে, একটু হয়তো তাড়াহুড়ো করে করলাম আমি, কিন্তু কোশ্চেনগুলো হয়তো তোমরা জেনেই গেলে সবগুলো মোটামুটি কেমন টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা, স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডতর কোশ্চেন এগুলো। ঠিক আছে, তো আশা করি পরের ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে 9 এর পরীক্ষা দাও। ঠিক আছে, চলো আবার সকলের সাথে দেখা হবে। সকলে ভালো থাকো, টাটা।